সহকারী শিক্ষক, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই করোনার মধ্যে আমার মনে হয় তোমরা বাসায় থাকতে থাকতে সবাই একদিন হয়ে গেছে। তো যাই হোক, আসলে কিছু করার নেই, এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত মানুষের জন্য একটা সমস্যা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। যত সমস্যাই হোক না কেন, সেই সমস্যাটাকে ওভারকাম করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আর এই সমস্যার কারণে আমাদের যেহেতু ক্লাস বন্ধ রয়েছে, তাই আমরা তোমাদের জন্য টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। সেই অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান ক্লাসে। পাশাপাশি তোমাদের সুবিধার্থে আমাদের অভিভাবক টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সুনামধন্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলাউদ্দিন মিয়া যে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য স্যারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার কারণে চলো আজকে আমরা একটা অনলাইন ক্লাস করব। যে অনলাইন ক্লাস হবে আমাদের হিসাব বিজ্ঞান ক্লাস, ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টার নাম হলো জাবেদা, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা অঙ্ক তোমাদের সামনে সরাসরি করে দেখাবো যে আসলে আমরা জাবেদাটা কিভাবে নির্ণয় করব। সেজন্য আমি তোমাদেরকে একটা উদ্দীপক লিখে দিয়েছি বোর্ডের মধ্যে। তোমরা সবাই খাতা কলম নিয়ে এই উদ্দীপকটা যার যার খাতায় তুলে নাও, যেন আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হয়। সবাই উদ্দীপকটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো এবং যার যার খাতায় ওঠাও। আমি তোমাদেরকে উদ্দীপকগুলো একটু পড়ে শোনাচ্ছি, তোমরা পাশাপাশি খাতায় উঠাও এবং মিলিয়ে নাও যে কথাগুলোর সাথে মিল আছে কিনা একটু দেখো সবাই। উদ্দীপকটাতে বলা ছিল, জনাব নীলা চৌধুরী নীলা এন্টারপ্রাইজের মালিক 2017 সালের মার্চ মাসে তার ব্যবসায়ের কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ। মার্চ 1 পণ্য ক্রয় 9000 টাকা। যদি কারো বুঝতে প্রবলেম হয় এবং লেখাগুলো দেখতে সমস্যা হয়, তাহলে আমি বলতেছি তোমরা সবাই একটু মিলিয়ে নিবা। মার্চের 1 তারিখে বলা ছিল পণ্য ক্রয় 9000 টাকা। মার্চের 2 আসবাবপত্র ক্রয় 12000 টাকা। মার্চের 3 বাহারের নিকট বিক্রয় 15000 টাকা। মার্চের 7 ব্যাংকে জমা দান 8000 টাকা। মার্চের 9 বাকিতে পণ্য ক্রয় 5000 টাকা। মার্চ 12 কুরিন সঞ্চিতি ধার্য করা হলো 2000 টাকা। মার্চ 15 কুরিন হিসেবে অবলোকন করা হলো 1000 টাকা। মার্চ 18 মনিহারি দ্রব্যাদি ক্রয় 1000 টাকা। মার্চ 30 বেতন প্রদান 7000 টাকা। আমি আশা করি আমি যে উদ্দীপকের কথাগুলো তোমাদের সামনে বললাম, সেই উদ্দীপকটা তোমরা সবার খাতায় লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উদ্দীপকটা তোমাদের খাতায় উঠানো হলে আমরা এখন একটা জাবেদা বই তোমাদের সাথে সরাসরি করে বোর্ডে দেখাবো। তাহলে চলো আমরা এখন একটা জাবেদার জন্য গড় আঁকি। সবাই যার যার খাতা নিয়ে প্রস্তুত থাকবা। তাহলে দেখো আমরা আসলে কিভাবে জাবেদা প্রণয়ন করব। আমি সবার আগে তোমাদেরকে গত ক্লাসে একটা জাবেদা নমুনা এঁকে দেখিয়েছিলাম, জাবেদা ঘরটা আমরা কিভাবে করব। দেখো সবাই, আমরা প্রথমে গড় দিয়েছিলাম তারিখের, আমরা সেজন্য একটা তারিখের গড় করলাম। জাবেদার গড় হবে 5টা। কয়টা হবে? 5টা। তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, যেটাকে আমরা লিখি খ পৃষ্ঠা, মানে সংক্ষিপ্ত রূপ। এরপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে হিসাব টাকা আসছিল নীলা এন্টারপ্রাইজের, তাই না? তাহলে আমরা উপরে লিখে দিব নীলা এন্টারপ্রাইজ এর জাবেদা বই।
সবাই আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। আমরা আসলে শুধুমাত্র একটা গল্প করলাম, এখন আমরা এখানে একটা অঙ্ক সরাসরি করে তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো 1 নাম্বার 2017 সালের লেনদেন ছিল, তাই না? 2017 সালের মার্চের 1, তাহলে আমরা এখানে তারিখ দিলাম 2017 মার্চ 1। তাহলে 2017 সালের মার্চের 1 তারিখে আমাদের লেনদেনটা কি ছিল? লেনদেনটা ছিল পণ্য ক্রয় করা হলো 9000 টাকা। পণ্য ক্রয় 9000 টাকা। তাহলে পণ্য ক্রয় মানে কি? দেখো, পণ্য ক্রয় করলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেল এবং কি পণ্যটা আমাদের কাছে চলে আসলো। তার মানে কি একটি পণ্য আমরা পেলাম কিসের বিনিময়ে? নগদ টাকার বিনিময়ে। সেজন্য আমরা জানলে দেব কি ক্রয় হিসাব ডেবিট, যেহেতু আমাদের কি হয়েছে? ব্যয় হয়েছে। আর তোমাদেরকে গত ক্লাসে একটা সূত্র দিয়েছিলাম আমরা, ব্যয় ক্ষতি লোকসান সম্পদগুলোকে ডেবিট করব আর আয় লাভ দায় মূলধনগুলোকে ক্রেডিট করব যদি ব্যয়গুলো বৃদ্ধি পায় আর আয় লাভ দায় মূলধনগুলো বৃদ্ধি পায়। তাহলে আমাদের এখানে ক্রয় বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা লিখব কি ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু নগদে পণ্য ক্রয় করেছি সেজন্য নগদান হিসাব ক্রেডিট। আমরা যখন জাবেদার সংজ্ঞা দিয়েছিলাম সেই জাবেদার সংজ্ঞায় উল্লেখ ছিল যে বিবরণ সহ তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত বিবরণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় পূর্বক যে বই আমরা তৈরি করব সেটা কি জাবেদা বই। তাহলে এখন আমরা একটা বিবরণ দেব কি নগদে পণ্য ক্রয় করা হলো। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। তোমাদের তারপরে বুঝতে যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবা, যেন আমি তোমাদেরকে প্রশ্নের সমস্যা হলে সমাধান করে দিতে পারি। টাকাটা ছিল কত টাকা? 9000 টাকা। ডেবিটের করে টাকা 9000 এবং ক্রেডিটের করে টাকা 9000। এরপরে ছিল কি মার্চের 2 আসবাবপত্র ক্রয়। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে রাখার জন্য বলি, যদি কোনো স্থায়ী সম্পত্তি আমরা ক্রয় বিক্রয় করে থাকি তাহলে অবশ্যই সেই স্থায়ী সম্পত্তির আমরা নাম লিখব। তাহলে এখানে আমরা স্থায়ী সম্পদ কি আসবাবপত্র ক্রয় করেছি, সেজন্য আসবাবপত্রটা আমরা নাম লিখব। তাহলে এখানে কি ছিল? আসবাবপত্র ক্রয় করেছি, তো আসবাবপত্র আমাদের কাছে বৃদ্ধি পেয়েছে, সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট। আর আসবাবপত্র ক্রয় করার কারণে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। কারণটা দিব নগদে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। কত টাকা আসবাবপত্র ক্রয় করেছিলাম আমরা? 12000 টাকা। ডেবিটের করে টাকা 12000 এবং ক্রেডিটের করে টাকা 12000। 3 নাম্বার লেনদেন ছিল বাহারের নিকট বিক্রয় 15000 টাকা। বাহারের নিকট বিক্রয়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলি, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় কথাটা বলা থাকে এবং এর সাথে যদি নগদ কথাটা উল্লেখ না থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা বাকিতে ক্রয় অথবা বিক্রয় হয়েছে। আমি আবারও বলি, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম সহ ক্রয় অথবা বিক্রয় বলা থাকে এবং এর পাশে যদি নগদ কথাটা উল্লেখ না থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে কি এটা বাকিতে ক্রয় অথবা বিক্রয় হয়েছে। সেজন্য আমাদের এই যে লেনদেনটা ছিল, যে বলা ছিল বাহারের নিকট বিক্রয় 15000 টাকা, তাহলে আমাদেরকে বুঝতে হবে কি এটা বাকিতে বিক্রয় হয়েছে। তাহলে বাকিতে বিক্রয় হওয়ার কারণে দেনাদারের সৃষ্টি হয়েছে। বাকিতে বিক্রয়ের কারণে কিসের সৃষ্টি হয়েছে? দেনাদারের সৃষ্টি হয়েছে। সেজন্য আমরা দেনাদার হিসাব ডেবিট করব। দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কারণটা দিব বাকিতে পণ্য বিক্রয় করা হলো। কত টাকার পণ্য ছিল আমাদের? এটা 15000 টাকা। তাহলে ডেবিটের করে টাকা 15000 টাকা এবং ক্রেডিটের করে টাকা 15000 টাকা। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে আমরা যখন জাবেদার মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করব তখন মনে রাখতে হবে আমাদের যে পরিমাণ টাকা আমরা ডেবিট করব এই সমপরিমাণ টাকাকে আমরা কি করব? আবার ক্রেডিট করব। যে পরিমাণ টাকা ডেবিট করব এর সমপরিমাণ টাকাকে কি করব?
ক্রেডিট করব। আচ্ছা, পরবর্তী যে উদ্দীপকটা ছিল আমাদের, উদ্দীপকটা ছিল 7 তারিখে ব্যাংকে জমা দান 8000 টাকা। তাহলে ব্যাংকে জমা দান মানে কি, এখানে গ্রহী থেকে ব্যাংক, সেজন্য আমরা করব কি ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংকে নগদ টাকা জমা দেওয়ার কারণে আমাদের কাছে নগদ টাকা চলে গিয়েছিল, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা ব্যাংকে জমা দান। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে কত টাকা আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম? 8000 টাকা। সমপরিমাণ টাকা আমরা ডেবিট করব এবং ক্রেডিট করব। এর পরবর্তী টপিকস ছিল 9 তারিখে আমাদের বাকিতে পণ্য ক্রয়। তাহলে আমাদের বাকিতে পণ্য বিক্রয়ের সাথে সম্পর্ক ছিল দেনাদারের। তাহলে এখন বাকিতে পণ্য ক্রয়ের সাথে সম্পর্ক কার হবে? পাওনাদারের সাথে। তাহলে কত তারিখে ঘটনা ছিল এটা? 9 তারিখে। তাহলে আমরা জাবেদা করব কি ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। কারণটা দিব বাকিতে পণ্য ক্রয় করা হলো। কত টাকা পণ্য ক্রয় করেছি বাকিতে আমরা? 5000 টাকা। তাহলে সমপরিমাণ টাকা ডেবিট এবং সমপরিমাণ টাকাকে ক্রেডিট করে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু উপরের দিকে চলে যাচ্ছি, কারণ যেহেতু আমাদের নিচে দেখা যাচ্ছে না অনলাইন ক্লাস, যতটুকু ক্যামেরাতে এসেছে ততটুকু আমরা ক্লাসটুকু করলাম। এরপরে আমরা 9 নম্বরের পরে দেওয়া ছিল কত? 12 তারিখের লেনদেন। তাহলে আমি মার্চের 1 তারিখটাকে মুছে 12 তারিখ করে দেব। এখন তোমরা নিচে নিচে করতে থাকবা, কারণ তোমাদের খাতায় পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে। তাহলে এখন আমরা দেখি 12 তারিখের লেনদেনটা কি ছিল। 12 তারিখটা ছিল কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। তাহলে কুরিন সঞ্চিতি যদি আমরা ধার্য করি মার্চের 12, তাহলে আমরা জানবো দেব কুরিন ডেবিট, কুরিন হিসাব ডেবিট, আর কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। কারণটা দিব কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। কত টাকা ছিল কুরিন সঞ্চিতি আমাদের? 2000 টাকা। সবার কাছে উদ্দীপকটা আছে তো খাতায়? যার যার খাতায় আছে মিলিয়ে দেখবে অবশ্যই, কারণ উদ্দীপকটা থাকলে তোমাদের অঙ্কগুলো করতে, দেখতে, বুঝতে সুবিধা হবে। দেখো এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা তোমরা। দুঃখিত, আমাদের একটু যান্ত্রিক ত্রুটিতে হয়েছিল সেজন্য। তো যাই হোক, আমরা পুনরায় আবার ক্লাসে চলে আসলাম। আমি আবারও বলি, 9 তারিখ 12 তারিখে আমাদের যে উদ্দীপকটা ছিল, সবাই একটু উদ্দীপকটা দেখো। এখানে বলা ছিল কুরিন সঞ্চিতি ধার্য করা হলো।
ক্রেডিট, 2000 টাকা ডেবিট এবং 2000 টাকা ক্রেডিট। কারণটা দিয়েছিলাম কুরিন সন্ধিতি ধার্য করা হলো। 12 পরে ছিল 15 তারিখ। 15 তারিখে আমাদের বলা ছিল কুরিন হিসাবে অবলম্বন করতে হবে, কুরিন হিসাবে অবলম্বন করতে হবে। তাহলে কুরিনটা হলো আমাদের জন্য, যদি অবলম্বন করতে বলে সেটা হলো আমাদের জন্য ব্যয়। কুরিনটা কি আমাদের জন্য? ব্যয়। তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি করব? ডেবিট করব। কি করব? ডেবিট করব। আর যেহেতু কুরিনটা ধার্য করতে হবে কার উপরে? দেনাদারের উপরে, সেজন্য আমরা দেনাদার হিসাবটাকে কি করব? ক্রেডিট করব। তাহলে আমরা জাবেদা দিব কুরিন ডেবিট। কত তারিখে ঘটনা ছিল এটা? 15 তারিখ। সবার কাছে উদ্দীপকটা আছে তো খাতায়? দেখো, তাহলে আমরা জাবেদা দেব কি? কুরিন হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। কুরিন হিসাবে অবলম্বন করা হলো, কুরিন হিসাবে অবলম্বন করা হলো। কত টাকা ছিল? 1000 টাকা। তাহলে আমরা 1000 টাকা একবার ডেবিট করলাম এবং সমপরিমাণ টাকাকে 1000 ক্রেডিট করলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই। এরপরে ছিল 18 তারিখ। মণিহারি দ্রব্যাদি ক্রয় করা হলো 1000 টাকা। তাহলে মণিহারি কি সেটা আমাদেরকে জানতে হবে। মণিহারি হলো কাগজ, কলম, পেন, আলপিন, স্টেপলার, যেটা আমাদের শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সাধারণত। তাহলে মণিহারি, তাহলে মণিহারিটা আমাদের জন্য ব্যয়। মণিহারিটা আমাদের জন্য কি? ব্যয়। কত তারিখে ঘটনা ছিল এটা? আমাদের 18 তারিখ। তাহলে মণিহারি হিসাব ডেবিট, মণিহারি হিসাব ডেবিট। আর এই মণিহারি ক্রয় করার কারণে আমাদের কাছ থেকে কি নগদ টাকা চলে গেছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। কারণটা দিব মণিহারি নগদে ক্রয় করা হলো। কত টাকা মণিহারি ক্রয় করেছিলাম আমরা? 1000 টাকা। তাহলে সমপরিমাণ টাকা আমরা 1000 ডেবিট করব এবং 1000 টাকা ক্রেডিট করব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই। এরপর আমাদের ছিল 30 তারিখ বেতন প্রদান। 30 তারিখ বেতন প্রদান। বেতন কত টাকা প্রদান করেছিলাম? 7000 টাকা। তাহলে বেতন আমাদের জন্য কি? ব্যয়। সেজন্য বেতন হিসাবকে আমরা কি করব? ডেবিট করব। বেতন হিসাব ডেবিট। আর বেতনটাকে আমরা নগদে পরিশোধ করতে হয়, সেজন্য নগদ টাকা চলে যাবে। নগদান হিসাবটাকে আমরা কি করব? ক্রেডিট করব। কারণটা দিব নগদে বেতন প্রদান করা হলো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই। তাহলে বেতন হিসাব ছিল কত টাকা? ডেবিট ছিল 7000 এবং ক্রেডিট হবে 7000 টাকা। তাহলে এই হলো আমাদের আজকে জাবেদা নির্ণয়ের একটা পদ্ধতি, যা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেই আলোচনার সাপেক্ষে আজকে একটা নগদ জাবেদা বই আমি তোমাদেরকে করে দেখালাম। তোমাদের যদি এই জাবেদা বইয়ের নির্ণয় করা কোন প্রকার সমস্যা মনে হয়ে থাকে, যে আসলে আমরা কি কারণে ডেবিট করব এবং কি কারণে ক্রেডিট করব, সেজন্য আমি তোমাদেরকে আবারো বলি। আমি গত ক্লাসে জাবেদা নির্ণয়ের যে সূত্রগুলি তোমাদেরকে দিয়েছিলাম, সূত্রগুলোতে উল্লেখ ছিল সম্পদ, ব্যয়, ক্ষতি, লোকসান। বৃদ্ধি পেলে আমরা ডেবিট করব, হ্রাস পেলে ক্রেডিট করব। সেম ওই ফর্মুলাটাকেই অবলম্বন করে আমরা আজকে এই জাবেদা নির্ণয়টা করেছি। আবার ওইখানে পাশাপাশি ছিল আয়, লাভ, দায়, মূলধন। বৃদ্ধি পেলে ক্রেডিট করব, হ্রাস পেলে ডেবিট করব। তো সেম ওই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। যেখানে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা ক্রেডিট করেছি, আর যেখানে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা ডেবিট করেছি। তারপরেও আমি তোমাদেরকে বলে থাকবো, এই সূত্রটা তোমরা যদি ব্রেনে রাখতে পারো খুব ইজিলি জাবেদাগুলো নির্ণয় করতে পারবা। আর যদি সূত্রগুলো তোমরা মনে না রাখতে পারো তাহলে তো হয়তো তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে। সেজন্য সূত্রটাকে অবশ্যই তোমরা বারবার বাসায় চেষ্টা করবে মুখস্থ করে রাখার জন্য। পাশাপাশি আজকে আমি তোমাদের বোর্ড বই থেকে একটা জাবেদা নির্ণয় করে দেখালাম। এই জাবেদা নির্ণয়টাকে তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটাকে সার্থক করার জন্য তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনীর কাজ আছে, সেই অনুশীলনীর কাজের 1 এবং 2 এই দুইটা অঙ্ক যার যার খাতায়
করবা, করার পরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় বা কোথায় বুঝতে প্রবলেম হয়েছে, কোনটা তোমরা বুঝতে পারোনি, অবশ্যই তোমরা আমাকে এই ফেসবুকের মাধ্যমে হোক অথবা যার যার ফোন থেকে হোক, সেল ফোন থেকে আমাকে ফোন দিয়ে জেনে নিতে পারো যে স্যার আমি এই জিনিসটা বুঝতে পারিনি। দেন আমি তোমাদেরকে চেষ্টা করব ওই প্রশ্নটাকে বা তোমার ওই সমস্যাটাকে সমাধান করে দেওয়ার জন্য। তো যাই হোক, আসলে এই অনলাইন ক্লাসগুলো হলো ধারাবাহিক ক্লাস। যদি তোমরা একটা ক্লাস মিস করো তাহলে পরবর্তী ক্লাসটা সুন্দরভাবে হয়তো বুঝতে পারবে না। সেজন্য আমি তোমাদেরকে বারবারই বলবো যে আমাদের যে অনলাইন ধারাবাহিক ক্লাস, সেই অনলাইন ধারাবাহিক ক্লাসগুলোকে সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবা, এতে করে তোমাদের বোঝার এবং সুবিধা হবে, অনেক বেশি সুবিধা হবে। তো আশা করি আগামী ক্লাসে সুন্দর প্রস্তুতি নিয়ে তোমরা যথাসময় আমাদের অনলাইনে এসে হাজির থাকবা এবং আমাদের যে সমস্ত টিচার তোমাদের ক্লাস নিচ্ছে প্রত্যেকটা ক্লাস তোমরা সুন্দরভাবে দেখবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।